এতদিন জ্বালানি সংকটেও তেলের দাম না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে মূল্য সমন্বয়ের পরও জ্বালানিতে সরকারের ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব কোনোভাবেই দূর হচ্ছে না। শনিবার রাতে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম, ফলে গ্রাহক পর্যায়ে কমেনি স্বস্তি। অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেলও দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মাঝে। আমরা রাতের পর রাত রাস্তায় পড়ে আছি, তাই 2000 টাকার তেল দেয় না, তাই তেল নিয়ে লাভ কি আমাদের? তেলের দাম বাড়াইছে সরকারে, আমরা তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আমরা তেল পাইতে পারি, তেল পাই না। আমরা তেল বাড়াইলো, দাম বাড়াইলো, তারপর যদি ভোগান্তি হয় পাবলিক, এই দেশে কোনো কিছু তো ভালো কিছু আশা করা যাচ্ছে না। সকালে জ্বালানি মন্ত্রণালয়ে তেলের মূল্যের সমন্বয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের সামনে কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এরপরও ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াইয়া দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। তেলের দাম বাড়ার কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধ মানেই বিরূপ প্রভাব। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এতে আক্রান্ত হবে। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, অসাধু ব্যবসায়ীদের অবৈধভাবে তেল মজুদ, প্যানিক বাইং ও মজুদ প্রবণতার কারণে পাম্পগুলোতে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল এলপিজির দর। 212 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম 1940 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি, যা আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এর আগে চলতি মাসের শুরুতে প্রতি কেজিতে 32 টাকা 30 পয়সা বাড়ানো হয়েছিল এলপিজির দর, যেখানে 12 কেজি সিলিন্ডার গুনতে হয়েছিল 1728 টাকা। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসক সহ প্রতি লিটারে 89 টাকা 50 পয়সা নির্ধারণ করে দিয়েছে বিআরসি। আগে যা ছিল 79 টাকা 77 পয়সা। দ্রুততম সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করে হাম ও রুবেলায় শিশু মৃত্যু ঠেকাতে কাজ করছে বর্তমান সরকার। 2 ধাপে টিকাদান কর্মসূচির আওতায় এসেছে 14 লাখেরও বেশি শিশু। আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী টিকাদান কর্মসূচির 3য় ধাপ। সরকারের দ্রুত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করছে গ্যাভি, ইউনিসেফ এবং এডিবি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 জন। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। দায়িত্ব নেয়ার মাত্র 1 মাসের মাথায় সংকট আকারে সরকারের সামনে আসে হাম ও রুবেলায় শিশু মৃত্যুর বিষয়টি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিগত সরকার এ বিষয়ে অবহেলা করায় নতুন সরকারকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। দ্রুত এই রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জোর তৎপরতা শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞ হিসেবে রাখা হয় বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার হয়ে 38টি দেশের শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কারিগরি সহযোগিতায় সংকট মোকাবেলা করা হচ্ছে বলে জানালেন তিনি। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে হামের টিকার পর্যাপ্ত মজুদ আছে। টিকা দেওয়ার জন্য যে সরঞ্জাম দরকার, সিরিঞ্জ সহ এটার আমাদের সমস্যা নাই। আমাদের প্রশিক্ষিত মাঠকর্মীরা আছে, আমাদের মাইক্রো প্ল্যান আছে। একটা উপজেলার কোথায় কোথায় টিকা কেন্দ্র থাকবে, সেখানে মায়েরা, বাচ্চারা সেখানে আসবে, এগুলোও আগে থেকে ঠিক করা আছে। সো এদিক থেকে আমাদের কোনো রকম সমস্যা নেই। বর্তমান কর্মসূচি আমাদের খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফের ঢাকা অফিসের এই কর্মকর্তার মতে, সংকট ভয়াবহ হওয়ার আগেই প্রস্তুতি নিয়েছে বর্তমান সরকার। সংস্থাটির পক্ষে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
Really thanking and appreciating the efforts of the country leadership. প্রথমেই আমাকে বলতে হবে বাংলাদেশ সরকার খুবই কার্যকর এবং সময়মতো পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। আমরা বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি। এর মধ্যে অন্যতম হলো শিশুদের মধ্যে ভ্যাকসিন পৌঁছে দিতে কারিগরি সহযোগিতা করা, পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি, মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ আমাদের ভ্যাকসিনেশন কাজের অংশ। এদিকে ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ধাপে ৩০টি উপজেলা, ১৩টি পৌরসভা ও ৪টি সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রমের পর সোমবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১.৫ মাসের মধ্যেই ১,৮০,০০,০০০ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য সরকারের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে শয্যা পাওয়া যেন অনেকটা লটারি জয়ের মতোই। প্রতিদিন আসা রোগীদের ৯০% ভর্তি হতে পারেন না। অথচ ২০২৫ ডিসেম্বরে উদ্বোধন করা হয়েছে আরেকটি ভবন। সেটি চালু না হওয়ায় একদিকে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা, অন্যদিকে নষ্ট হওয়ার আশঙ্কায় অনেক দামি যন্ত্রপাতি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শিগগিরই ভবনটিতে চিকিৎসা সেবা চালু করতে চায় তারা। আল মামুনের তোলা ছবিতে হিমেল মাহবুবের প্রতিবেদন। ট্রেনের জন্য অপেক্ষমান কোনো স্টেশনের ছবি ভেবে অনেকেই ভুল করতে পারেন। জীবন বাঁচাতে অপেক্ষমান কয়েকশো মানুষের অপেক্ষার দৃশ্য এটি। প্রতিদিন এই চিত্র দেখা যায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। আলাউদ্দিন গত বুধবার স্ট্রোক করে ঝিনাইদহ থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আনা হলেও শনিবার পর্যন্ত ভর্তি হতে পারেননি তিনি। এখানে আমরা এই যে গত বুধবারের দিন আসিলাম, কিন্তু বিছানা খালি নেই বলে চলে গেছিলাম, আবার আজকে আসিছি। একইভাবে বগুড়ার ইস্টাফিল হোসেন স্ট্রোক করে ভোর 4:30টায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে এসেছেন। 8 ঘন্টা অপেক্ষা করছেন যদি একটি শয্যা পাওয়া যায়। ডাক্তার আমাদের বলছে যে আমরা ভর্তি করাবো, সিট যদি খালি হয় তাহলে ভর্তি করাবো, না হলে একটা ব্যবস্থা করে দেন। চিকিৎসকরা বলছেন প্রতিদিন নিউরোলজি বিভাগে ভর্তিযোগ্য 3 থেকে 350 রোগী আসলেও শয্যা দেওয়া যায় মাত্র কয়েকজনকে। মাঝে মাঝে আমাদেরও কিন্তু আমরাও ইমোশনাল হয়ে যায় যে একটা রোগী ভর্তি দেওয়ার মতো বাট বেড অ্যাভেলেবিলিটি নাই, আমরা ভর্তি দিতে পারি না। বা ধরেন একটা রোগী সেই দিনাজপুর থেকে আসে, সেই রাঙ্গামাটি থেকে এখানে রোগী আসে, এত দূর থেকে রোগীটা 2 দিন ধরে আসে, তো এগুলো আমরা রেগুলারলি ফেস করি। আরও কঠিন কোনো রোগীর এমআরআই করানো। কাউন্টার থেকে জানা গেল আগামী 27 জুলাইয়ের আগে কোনো সুযোগ নেই। মোটামুটি 4টা এমআরআই চলে, 4টা সিটি স্ক্যান চলে। আপনার জুলাই মাসে ডেট পড়বে। এমআরআই করতে হলে এখন আসলে? জি জুলাই মাসে পড়বে। জুলাইয়ের কয় তারিখ পর্যন্ত? আজকে জুলাইয়ের 27 তারিখ চলতেছে, জুলাই 27। আগে চিকিৎসক দেখিয়েছেন জরুরি অপারেশন প্রয়োজন, এমন রোগীদের ভিড়ে সার্জারি বিভাগের সামনে দাঁড়ানো কঠিন। গত 3 তারিখে স্ট্রোক করছে, শুক্রবার ছিল, ওই দিন আসছি। অবশ্যই অপারেশন লাগবে, কারণ ব্রেন টিউমার। প্রতিদিন আসছি কিন্তু এখন বেডের কোনো সিরিয়াল পাচ্ছি না। পেন সার্জারি করা লাগবে। আমি আজকে 6 দিন আসছি, সিট পাইতেছি না। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান একদিনে ভর্তি দেওয়া সম্ভব হয় মাত্র 5 থেকে 6 জনকে। প্রতিদিন এই বহির্বিভাগে প্রায় 300 রোগী আসে যারা অপারেশন যোগ্য। সিটের স্বল্পতার কারণে এবং অতিরিক্ত রোগীর চাপের কারণে আমরা 5 থেকে 6 জন রোগী এভারেজ ভর্তি করতে পারি। আর অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগী যাদের ভর্তির সৌভাগ্য হয়েছে, তাদেরও অপারেশনের জন্য তারিখ পেতে অন্তত 1 মাস অপেক্ষা করতে হয়। ভর্তি জানে হইছে 10 দিন, আর 10 দিন থাকছে বারে আজ জানি 20 দিন, আজ 8 দিন হইতেছে ভর্তি হয়েছে এখানে। এই যখন হাসপাতালটির চিত্র, তখন 506 কোটি টাকা ব্যয়ে আরেকটি 500 শয্যার ভবন তৈরি করা হয়েছে। চিকিৎসকদের দাবি সেখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক 2টি সহ মোট 4টি অপারেশন থিয়েটার রয়েছে। এটি একটা নন টাচ অপারেশন থিয়েটার, এখানে কোনো বাইরের লোক ঢুকতে পারে না। এই অপারেশন থিয়েটার মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন করা হয়। অনেক মরণাপন্ন রোগী, অনেক খারাপ রোগীও অনেক সময় আমাদের বেডের ক্রাইসিসের কারণে আমরা ফিরে দিচ্ছি। বিশেষ করে ক্লিনার, ওয়ার্ড বয়, আয়া, এই লোকগুলো না আসলে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো হাসপাতাল চালানো যায় না। শুধুমাত্র ডাক্তার নার্স দিয়ে একটা হাসপাতাল চলে না। পুরো ভবনটি শীততাপ নিয়ন্ত্রিত। আইসিইউ এর অভাবে প্রতিদিন যখন রোগী মারা যাচ্ছে, এখানে ভবন উদ্বোধনে 4 মাস পরও
34 শয্যার আইসিইউ তালাবদ্ধ, আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পড়েছে ধুলোর আস্তরণ। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শীঘ্রই ভবনটি চালু করার উদ্যোগ নেবেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের টপ প্রায়োরিটি লিস্টে আছে এটাকে চালু করার ব্যাপারে। আমি আপনাকে বললাম এটা হোপফুলি এটা 1.5 মাসের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। ভবনটি চালু না করায় প্রতিদিনই সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা, একই সাথে নষ্ট হওয়ার উপক্রম দামি যন্ত্রপাতি। হিমেল মাহবুব, 71, ঢাকা। গণ অভ্যুত্থানের সাথে যুক্ত 47 নেতা যোগ দিয়েছেন এনসিপিতে। রোববার এনসিপিতে যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, গণহত্যা ও দুর্নীতির সাথে জড়িত না থাকলে ছাত্রলীগ কর্মীরাও যোগ দিতে পারবেন। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে এনসিপি দক্ষ নেতাদের দলে নেয়ার পথ প্রসারিত করেছে বলেও জানান তিনি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। আপ বাংলাদেশ এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 47 জন নেতা এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দলটিতে যোগদান করেছেন। বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে রবিবার দুপুরে জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। যোগদানকারীদের মধ্যে আছেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে নেতৃত্ব দেয়া পরিচিত মুখেরা। তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেই এনসিপিতে যোগ দেয়া। জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে এটা অটুট রাখা দরকার। সন্দেহ করে সবাই মিলে একসাথে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে জুলাই গণ অভ্যুত্থান যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত। এই রকম বাস্তবতায় সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে একসাথে নিয়ে যে সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণহত্যায় সমর্থনকারী কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না। তবে সাবেক ছাত্রলীগ, ছাত্রদল সহ যে কোনো বয়সের মানুষের জন্য এনসিপি উন্মুক্ত। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এমন সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে। রাশেদ আনিস, 71, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজের জেলা বগুড়া যাচ্ছেন তারেক রহমান। আগামী 20 এপ্রিলের এই সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ, চলছে প্রস্তুতি। তিনি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগবাড়িতে, নিজ বাড়িতে যাবেন। বিকেলে ভাষণ দেবেন ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের দলীয় জনসভায়। তার এই সফরে বগুড়া সিটি কর্পোরেশন সহ একাধিক প্রকল্পের উদ্বোধনের কথাও রয়েছে। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। প্রিয় নেতাকে ঘিরে 2 দশক পর উচ্ছ্বাসে ভাসছে বগুড়া। তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। দলীয় নেতাকর্মীদের মতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, পাশাপাশি বগুড়ার সন্তান। সেই হিসাবে মানুষের প্রত্যাশা বেশি। তাদের আশা, এখান থেকে তাদের 2 দশকের বঞ্চনা পূরণ শুরু হবে। ওনার কাছে চাওয়ার কিছু নাই। বগুড়াবাসীর পক্ষে তারেক রহমান নিজেই আমাদের বগুড়াবাসী হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। বগুড়ার সাধারণ জনগণ সহ আমরা আশাবাদী এবং এই উন্নয়নের তিনি বিভিন্নভাবে যত দ্রুত সম্ভব করবে, এটাই আমাদের বগুড়াবাসীর প্রত্যাশা। শুধু মহিলা দল না, বগুড়ার আপামর জনসাধারণ আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমানকে বরণ করবার অপেক্ষায় রয়েছে। বগুড়া জেলা বিএনপির নেতারা মনে করেন, অতীতে জিয়া পরিবারের হাত ধরেই এ অঞ্চলের উন্নয়ন হয়েছে। তাই রাজনৈতিক প্রতিহিংসায় বগুড়া দীর্ঘদিন পিছিয়ে আছে। বগুড়ার মানুষ যা না চাইছে তার চেয়ে বেশি উন্নয়নের ডালা নিয়ে উনি বগুড়ায় হাজির হয়েছে। বিএনপি শুধু বগুড়ায় না, বিএনপি সারা বাংলাদেশের জন্য কাজ করবে, সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কাজ করবে। আমরা শুধু বলতে চাই যে আমরা 20 বছরে যে বৈষম্য শিকার ছিলাম সেটা আমাদের সমতা নিয়ে এসে
আমাদের যে উন্নয়ন সেগুলো করতে হবে। এলাকার মানুষ আরো জানান, প্রত্যাশা স্থবিরতা কাটিয়ে এবার বগুড়া নতুন উন্নয়নের ধারায় যুক্ত হবে। SM আবু সাইদ, ৭১, বগুড়া। ২৭ এপ্রিল যশোরে এবং ২রা মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক বৈঠক শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ইমিডিয়েট অনেক জায়গায় ইমার্জেন্সি কিছু ওয়ার্ক আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের নদী ভাঙন আছে, সেখানে কাজ করা দরকার, সেগুলোকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো, অ্যাড্রেস করব, সেই সমস্ত ব্যাপারে বিশদ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সকল ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে এগুলা নিরসন করার জন্য। মৌসুমের হজ যাত্রার দ্বিতীয় দিনে সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাবে 9টি ফ্লাইট। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ছেড়েছে 4টি ফ্লাইট, যাবে আরও 5টি ফ্লাইট। এর আগে গতকাল প্রথম দিনে 14টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন 5,756 জন হজযাত্রী। এদিকে আশকোনা হজ ক্যাম্পে যাত্রার আগে নানা আনুষ্ঠানিকতা সারছেন হজযাত্রীরা। এবছর নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে শতভাগেরই ভিসা সম্পূর্ণ হয়েছে। এবার হজ ব্যবস্থাপনা নিয়ে প্রথম দিকে অনেক সন্তোষ জানালেও আজ খাবার নিয়ে অভিযোগ তুলেছেন যাত্রীরা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে হাজিদের এই যাত্রা মক্কা নগরীর পবিত্র কাবাঘর। পবিত্র রমজান উপলক্ষে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। সবুজ মাহমুদের প্রতিবেদন। যে আয়োজনটির নাম হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি। রমজান জুড়ে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানটি প্রথমআলো.com ও সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রচারিত হয়। প্রতিটি পর্ব শেষে কুইজের মাধ্যমে দর্শকদের অংশগ্রহণের সুযোগ ছিল। ভাগ্যবান 5 জন বিজয়ীকে, যাদের জন্য ফ্রেশ মিল্কের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পুরস্কার। সেই অনলাইন কুইজে অংশ নেয়া দর্শকদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে বিজয়ী নির্বাচন করা হয়। রবিবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে 6 জন পেয়েছেন বিশেষ গিফট হ্যাম্পার, 2 জন ইলেকট্রিক ওভেন এবং 2 জন পেয়েছেন ইন্ডাকশন কুকার। এছাড়া পুরো সিজনের অংশগ্রহণকারীদের মধ্যে একজন মেগা বিজয়ী জিতেছেন আইফোন 17। ফ্রেশ মিল্ক অবাক খুশি রেসিপি সত্যি আমাকে অবাক করে দিয়েছে। আমি অনেক ধন্যবাদ জানাই প্রথম আলোকে, সেই সাথে ধন্যবাদ জানাই ফ্রেশ মিল্ক পাউডারকে আমাকে মেগা বিজয়ী পুরস্কার ঘোষিত করার জন্য। তো একদিন হঠাৎ করে আমি ফেসবুকে দেখলাম যে আমার মেসেঞ্জারে আসলো আপনি বিজয়ী হয়েছেন। তো আসলে আমি অবাক হয়েছি যে আমি এখানে বিজয়ী হতে পেরেছি। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ও প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা যেটা মনে করি যে দেশের মানুষের কাছে একটা ভালো পণ্য, ভালো প্রোডাক্ট পৌঁছিয়ে দেওয়া যায়, যত ভালোভাবে এটাকে কিভাবে জানানো যায় সবার মধ্যে, তো সেই কাজটা হয়তো আমরা করতে পেরেছি। আসলে প্রোগ্রামটা করাটা আমাদের একটা অবজেক্টিভ, প্রোডাক্ট সেল করাটা অবজেক্টিভ না, বাট প্রোগ্রামে আপনাদেরকে যেহেতু পেয়েছি সরাসরি, প্রোগ্রামের ভালো দিকগুলো, আমাদের প্রোডাক্টের ভালো দিকগুলো আপনাদের সাথে বলার যে লোভ, সেজন্য বলছি নিজেরা ইউজ করবেন এবং আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে ইউজ করতে বলবেন। আমরা বলে থাকি যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো, এর মানে এই না যে প্রথম আলো ভালো, এর মানে এই যে প্রথম আলো যখন যার সঙ্গে থাকে তারা ভালো। তো এখানে আপনারা যারা এসেছেন তারা সবাই ভালো, ফ্রেশ খুব ভালো, আর ভালো হচ্ছে আপনারা যারা বিজয়ী হয়েছেন। বিজয়ী দর্শক ও আয়োজকরা ফ্রেশ ও প্রথম আলোর এই উদ্যোগকে প্রশংসা করেন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশার কথা জানান তারা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।